নমস্কার। আজ 15 তারিখ রবিবার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মিটিং না করো, অন্তত এক কাপ চা খেয়ে যাও, বাড়ির সামনে অপেক্ষারত জুনিয়র ডাক্তারদের বললেন মমতা। কলকাতায় বিস্ফোরণের ঘটনায় শাহকে চিঠি সুকান্তর, কি লিখলেন? নবান্নের পর কালীঘাটের বৈঠকেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। 14 তারিখ আরজিকর ভাঙচুরেও বামেদের যোগ, 2-4 করলেন দেবাংশু। সব ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কোনো অফিসিয়াল অর্ডার বেরোবে না। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় তুললেন তৃণমূল সদস্যরাই। ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা, খোঁচা বিজেপির। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। নবান্নের বৈঠক ভেস্তে গিয়েছিল এই কারণে, এবারও সেই লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকেও এই ইস্যুতে জটিলতার কথা শোনা যাচ্ছে। 7:10 নাগাদ শুরু হওয়ার কথা ছিল বৈঠক। মুখ্য সচিবের মেল পাওয়ার পর 30 জন জুনিয়র চিকিৎসকের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকের জন্য রওনা দেন। বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এদিন তারা স্বচ্ছতার কথা বলে গিয়েছিলেন। এরপর বাসে চেপে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা যান কালীঘাটে। মুখ্যমন্ত্রীর বাড়িতে তারা ঢুকেও গেছেন বৈঠকে। তবে 7:10 নাগাদ বৈঠক শুরুর কথা থাকলেও সাময়িক জটিলতা তৈরি হয় বলে সূত্রের খবর। কারণ আন্দোলনকারীরা বৈঠকের লাইভ স্ট্রিমিং দাবি করেন। তবে একাংশ আন্দোলনকারী নিজেদের দাবিতে অনড়। আরও জানা যায়, আজ জুনিয়র চিকিৎসকদের তরফে যে মেল পাঠানো হয়েছিল সেখানে কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা বলা হয়নি। স্বাভাবিকভাবেও সরকারের তরফেও বিষয়টি নিয়ে কোথাও উচ্চবাচ্য করা হয়নি। তবে সরকারের তরফে কোনো সামাজিক মাধ্যমে লাইভ স্ট্রিমিং হতেও পারে বলে শোনা যায়। অর্থাৎ জটিলতা তৈরি হয়েছে। একাংশ জুনিয়র ডাক্তার চাইছেন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গোটা ঘটনা সাধারণ মানুষের সামনে আসুক। মুখ্যমন্ত্রীর কাছে 5 দফা দাবি নিয়ে কি আলোচনা হচ্ছে তা নিয়ে মানুষের কাছে তারা পরিষ্কার থাকতে চাইছেন। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওতে 5000 লাইক ও 4000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এখনই সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। কলকাতায় বিস্ফোরণের ঘটনায় যথাযথ তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এনআইএ কিংবা অন্য কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন জানালেন। এই বিস্ফোরক কোথা থেকে এলো তা নিয়ে সব দিক খতিয়ে দেখার আর্জিও জানালেন বিজেপির রাজ্য সভাপতি। দ্রুত ব্যবস্থা নিলে এই ধরনের কাজে জড়িতদের বিচারের আওতায় আনা সম্ভব বলে তিনি জানিয়েছেন। শনিবার দুপুরে SN ব্যানার্জি রোডে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে একটি প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরক ছিল। বিস্ফোরণের জেরে বাপি দাস নামে এক ব্যক্তি আহত হন। বছর 58 ওই ব্যক্তির বাড়ি উত্তর 24 পরগনার ইছাপুরে, পেশায় কাগজ কুড়ানি। বিস্ফোরণের জেরে ওই ব্যক্তির হাতের কবজি উড়ে গিয়েছে বলে খবর। কোথা থেকে প্লাস্টিক ব্যাগে বিস্ফোরক এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিস্ফোরণের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। চিঠিতে সুকান্ত লিখেছেন, জানা গিয়েছে বিস্ফোরণের পর দ্রুত এলাকা ঘিরে ফেলে স্থানীয় পুলিশ প্রশাসন। এই বিস্ফোরণের গুরুত্ব বিচার করে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বিস্ফোরণের কারণ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার আবেদন জানাচ্ছি। কারণ এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পুলিশের ক্ষমতা সীমিত। এনআইএ কিংবা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন জানান সুকান্ত। পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই বিষয়ে নজর দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আর্জি জানান। এর আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে গিয়েও শেষমেশ ফিরে আসেন জুনিয়র ডাক্তাররা। শনিবার সন্ধে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও সেই একই কাণ্ড ঘটিয়েছেন তারা। বাড়ির উঠোনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা দাবি করেন বৈঠকের ভিডিও রেকর্ডিং সরকার যেমন করছে তেমনই তারাও করবে। এই দাবি নিয়ে ধরে যখন তারা প্রায় 2 ঘন্টা কাটিয়ে দিয়েছেন, দেখা যায় মুখ্যমন্ত্রী উঠোনে নেমে আসেন। তারপর হাত জোর করে তাদের বলেন, লক্ষ্মী ভাই বোনেরা, তোমরা বাইরে দাঁড়িয়ে ভিজো না, ভেতরে এসো। তোমরা তো মিটিংয়ে আসার আগে বলনি যে লাইভ স্ট্রিমিং করতে হবে বা ভিডিও রেকর্ডিং করতে হবে। তোমাদের চিঠিতে তো লেখা ছিল না। আমরা যে চিঠি দিয়েছিলাম তাতেও লেখা ছিল না। এর আগেও তোমাদের জন্য 3 দিন অপেক্ষা করেছি, আজও 2 ঘন্টা ধরে অপেক্ষা করালে আপনারা আমাকে এত অসম্মান কেন করছেন? জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। তারা প্রায় 2 ঘন্টা ধরে ডাক্তারদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা বলতে থাকেন তাদের সতীর্থরা ধর্নাস্থলে রয়েছেন,
তারা দেখতে চান বৈঠকে কি হলো। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্যমন্ত্রী তখন বলেন, বিষয়টি বিচারাধীন, সরকার ভিডিও রেকর্ডিং করবে, তারপর সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে তবেই রিলিজ করবে সেই ভিডিও, তাছাড়া সরকার এটা করতে পারে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, বৈঠকে স্বচ্ছতা থাকবে, কার্য বিবরণী লেখা হবে, সেই কার্য বিবরণীতে আমি সই করে দেব, আপনারাও সই করবেন। কিন্তু দেখা যায় এরপরও মুখ্যমন্ত্রীর সঙ্গে তর্ক করতে থাকেন জুনিয়র ডাক্তাররা। তাতে কিছুটা হতাশ হয়ে মুখ্যমন্ত্রী বলেন, তোমরা যখন আলোচনা করবে না তখন এলে কেন? বলেছিলে 30 জন আসবে, এলে 40 জন। কোনো মানুষের বাড়িতে কি 40 জনকে বসতে দেওয়ার জায়গা থাকে? মুখ্যমন্ত্রী এরপর বলেন, তোমরা বৈঠক না করে বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছ কেন? তোমাদের শরীর খারাপ করবে, ভিতরে এসো, 1 কাপ চা খাও। জবাবে সমস্বরে না না করে ওঠেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী তখন ফের বলেন, লক্ষ্মী ভাই বোন, তোমাদের শরীর খারাপ হবে, জামা কাপড় ভিজে গেছে, কেউ চেঞ্জ করতে চাইলে বলো, আমার বাড়িতে জামা কাপড় রয়েছে। কিন্তু তাও শুনতে চাননি জুনিয়র ডাক্তাররা। এরপর দেখা যায় মুখ্যমন্ত্রী ফের হতাশ মুখে বাড়ির ভিতরে ঢুকে যান। অডিও ক্লিপ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত। চিকিৎসকদের উপর হামলার চক্রান্ত নিয়ে একটি অডিও প্রকাশ্যে এসেছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অডিওটি প্রকাশ্যে আনেন। এরপরই কলতান ও সঞ্জীব দাস নামে দুজনকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। আর কলতান গ্রেপ্তার হতেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এক ধাপ এগিয়ে অভিযোগ করলেন, তার সন্দেহ 14 তারিখ আরজিকর হাসপাতালে হামলার পেছনে মদত রয়েছে সিপিএম ও ডিওয়াইএফআই এর সপক্ষে আবার কারণও তুলে ধরলেন তিনি। দেবাংশু বলেন, সিপিএমের যে নোংরা চক্রান্ত দেখার পর আমি নিশ্চিত 14 তারিখ আরজিকরে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেও ডিওয়াইএফআই এর পতাকা দেখা গিয়েছিল, তা শুধু উদাহরণ নয়, ওই ঘটনার পেছনে ডিওয়াইএফআই নেতা ও সিপিএম নেতাদের প্ল্যানিং ছিল। এক্ষেত্রে অডিও ক্লিপ প্রকাশ হয়েছে তাই মানুষ বুঝতে পারছে, আর ওই ঘটনায় অডিও ক্লিপ প্রকাশ হয়নি তাই জানা যায়নি। আমি পুলিশকে বলবো, ওই দিনের ঘটনায় যারা যারা গ্রেপ্তার হয়েছে তাদের দ্রুত পুলিশ রাজনৈতিক পরিচয় সামনে আনুক। এখানেই থেমে থাকেননি দেবাংশু। তার দাবি, এই অডিও ক্লিপের পেছনে মূল মাথা কার তাকে প্রথমে খুঁজে বের করতে হবে। এ প্রসঙ্গে তিনি নাম তুলেছেন মীনাক্ষী মুখোপাধ্যায় ও মোহাম্মদ সেলিমেরও। দেবাংশু বলেন, এই রাজনৈতিক দল তৃণমূলের উপর দায় চাপাতে জুনিয়র চিকিৎসকদের মাথা ফাটাতেও পিছু পা হয় না। তবে এখানে শুধু কলতান নয়, এই কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার। তা এই সাহেবটা কে? এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করব। সাহেবটা কি মীনাক্ষী মুখোপাধ্যায়? কারণ মীনাক্ষীকে এরা ক্যাপ্টেন বলে ডাকেন, আর মীনাক্ষী হলেন ডিওয়াইএফআই নেত্রী। কলতানও ডিওয়াইএফআই করেন। নাকি এই সাহেব মোহাম্মদ সেলিম, যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক? তাই পুলিশকে বলবো, নেংটি ইঁদুর ছেড়ে মাথা ধরুন। চক্রান্ত ফাঁস কুণালের। এদিন শুভেন্দু বলেন, জুনিয়র ডাক্তারেরা এই স্লোগান দেননি, কিছু বহিরাগত এই স্লোগান দিয়েছেন যারা মদ গাঁজা খান। এবার এই নিয়ে শুভেন্দুকে কটাক্ষ করলেন জুনিয়র ডাক্তারেরা। শুক্রবার তারা জানান, ওই গো ব্যাক স্লোগান তাদের তরফেই তোলা হয়েছিল। আন্দোলনকারীদের কথায়, যারা রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছেন, প্রথম থেকেই আমরা তাদের বিরোধিতা করেছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকেও আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এরপরেই আন্দোলনকারীরা সরাসরি আঙুল তোলেন শুভেন্দুর দিকে। তাদের কথায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমালিপ্ত করতে নেমেছেন। বৃহস্পতিবার নবান্নে জুনিয়র ডাক্তারদের বৈঠকের কথা থাকলেও তা শেষ পর্যন্ত ভেস্তে যায়। আন্দোলনকারীদের লাইভ টেলিকাস্টের দাবি মানেনি রাজ্য প্রশাসন, যার জেরে আন্দোলনকারীরা পুনরায় বৈঠক শুরু করে নবান্ন চত্বরে। নবান্নের সভামঞ্চে শেষ পর্যন্ত 30 জনকেই বৈঠকে অনুমতি দিলেও লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানেনি রাজ্য। অন্যদিকে জুনিয়র ডাক্তাররা তাদের দাবিতে অনড় থাকায় জটিলতা আরও বাড়ছে বলে মনে করা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী ডাক্তারদের স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আন্দোলনের ফলে ইতিমধ্যেই 27 জনের উপর রোগীর মৃত্যু হয়েছে। কিডনি, কার্ডিয়াক অনেক রোগী দিনের পর দিন বিনা চিকিৎসায় রয়েছেন। 32 দিন ধরে অপেক্ষা করছেন রোগীরা। দুর্ঘটনায় মারা গিয়েছেন অনেকে। অনেক সিনিয়র ডাক্তারদের কাজকে শ্রদ্ধা করি। আমি অনুরোধ করছি ডাক্তাররা কাজে ফিরুন। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, নতুন করে নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ তৈরি করবে বাংলাদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায়। এরপর ক্রমশ সেটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, আর তারপর গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়।
ভারী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এর পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। রবিবার ভারী বৃষ্টি হবে 3 জেলায়, তার মধ্যে রয়েছে পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান। তবে ভারী বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্তভাবে। তবে কলকাতায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা হলেও রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। অপরদিকে উত্তরবঙ্গে শনিবার বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভাসতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদাহ। তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছে বিজেপি। শুক্রবার বিজেপি নেতা দিলীপ ঘোষের নেতৃত্বে আরামবাগে মিছিল করে বিজেপি। সেখান থেকে দিলীপ ঘোষের মুখে কুকথা শোনা যায়। তৃণমূলকে উদ্দেশ্য করে দিলীপ বলেন, মানুষ ক্ষেপে আছে, আজ সেই রাস্তায় যাবেন না, জনতা জুতো পেটা করবে। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের কিছু নেতা চমকাচ্ছেন, ধমকাচ্ছে, বলছে দেখে নেব, কিন্তু আমাদের দেশের মানুষ খুব ভালো, আইন মানে, সংবিধান মানে, তাই তারা আপনার বাড়িতে চড়াও হয়নি, ওই নেতাদের বাড়িতে চড়াও হয়নি। এরপর তিনি যোগ করেন, এই সব ধমকানোর পরও তৃণমূলের নেতাদের তারা রাস্তায় টেনে আনেনি, তাদের 14 পুরুষের ভাগ্য ভালো। কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করেন, সাধারণ মানুষ আপনাদের অনেক অত্যাচার সহ্য করেছে, তারা কিন্তু সীমা পার করে দেবে, তাদের কোনো দায় নেই। এরপরই শুরু দিলীপের কুকথা। তিনি বলেন, আপনাকে ভোট দিয়েছে বলে কি পাপ করেছে? ভোটও নেবেন, চোখও দেখাবেন। আমি বলছি যে টিএমসির নেতা ও বিধায়করা যারা বেশি বাড়াবাড়ি করছেন, করবেন না, সীমা পার করে দেবে। এইরকম চৌমাথায় নিয়ে এসে জামা কাপড় খুলে বেঁধে রাখবে, বেশি হলে জুতো পেটা করে দেবে, সেই রাস্তায় যাবেন না। মানুষ ক্ষেপে আছে আজকে, সবাই বলছে আমার। আরজি করের ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। আর তদন্তে নামতেই তিলোত্তমার ঘটনার একের পর এক তথ্য প্রকাশ্যে আনছেন তারা। এবার তিলোত্তমার মা, বাবা ও কাকিমাকে নিয়ে আরজি কর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রায় ঘণ্টাখানেক আরজি কর হাসপাতালে থাকার পর বেরিয়ে যান তারা। সিবিআই সূত্রে খবর, এদিন চেস্ট মেডিসিন বিভাগের 3rd ফ্লোর অর্থাৎ ঘটনার অকুলস্থে তিলোত্তমার পরিবারকে নিয়ে যান গোয়েন্দা আধিকারিকরা। ঘটনার দিন পুলিশ তাদের কোথায় বসিয়ে রেখেছিল, তারা কি কি দেখেছিলেন, সবটাই খুঁটিয়ে জানতে চান সিবিআই। শুধু তাই নয়, একই সঙ্গে তাদের সঙ্গে ঘটনার অকুস্থলে নিয়ে যাওয়া হয়েছিল, তারা কোন জায়গায় দাঁড়িয়েছিলেন, সবটাই স্পষ্টভাবে জানতে চান গোয়েন্দা আধিকারিকরা। এর পাশাপাশি আর ঠিক কী কারণে তাদের নিয়ে যাওয়া হয়েছিল তা স্পষ্ট জানা যায়নি।